So, welcome again, our students. Um, আমরা জ্ঞান তত্ত্বের ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। আজ গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করেছি, আজকে আমরা সেখান থেকে শুরু করব। আমি স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। ওকে, এম্পিরিসিস্ট ফাউন্ডেশনালিজম। এখানে আমরা প্রথমে যেটা আলোচনা করেছিলাম যে ফাউন্ডেশনালিজম উইদাউট ডেকার্ট। ডেকার্ট যেটা ফাউন্ডেশনালের কথা বলেছে সেটা আমাদের মনে আছে, সেটা হচ্ছে কগিটো আর্গো সুম, আই থিঙ্ক দেয়ারফর আই এম। এখানে প্রথমে বলা হয়েছে যে আমাদের বিলিফ গুলো হচ্ছে ফলিবল। তা আমাদের কগিটো কে আমরা মানে আমাদের নিজেদের আত্মচিন্তাকে যেভাবে আমরা সন্দেহ করতে পারি না, আমাদের পারসেপচুয়াল বিলিফ গুলো সেরকম নয়। আমাদের পারসেপচুয়াল গুলো ভুল হতে পারে, যেটাকে ফলিবল বলা হচ্ছে এখানে। সেজন্য ডেকার্ট গডের কথা নিয়ে আসছে আমাদেরকে একটা ইনফলিবল ফাউন্ডেশনের জন্য। আমরা ডেকার্টের সাথে এগ্রি করি বা না করি, আমাদের জ্ঞানের অনেকগুলো সোর্স আছে যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করি। ডেকার্টের মতে আমাদের জ্ঞানের অর্জন করার মূল সোর্সটা হচ্ছে ইননেট আইডিয়া, অর্থাৎ আমাদের যে রেশনাল ক্যাপাসিটিটা ইনবর্ন দেয়া আছে আমাদের মধ্যে সেগুলো। আর এছাড়া অন্যান্য সোর্স যেগুলো হতে পারে সেগুলোর মধ্যে আছে অ্যাপ্রায়োরাই নলেজ, অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া, অভিজ্ঞতা পূর্ব যে জ্ঞানগুলো আমরা পাই। তাহলে ইননেট নলেজ এটাও এক ধরনের অ্যাপ্রায়োরি নলেজ। এরপরে আমরা জ্ঞান পেতে পারি পারসেপশন বা আমাদের এক্সপেরিয়েন্স থেকে, আমরা জ্ঞান পেতে পারি ইন্ট্রোস্পেকশন বা আমাদের কনসাসনেস থেকে, আমরা জ্ঞান পেতে পারি আমাদের মেমোরি থেকে এবং টেস্টিমনি থেকে। এই সোর্সগুলো থেকে আমরা যে জ্ঞানগুলোকে পাই সেই জ্ঞানগুলোকে আমরা ইনফারেন্স করে, মানে ইনফারেন্সের বাংলা কি হতে পারে ঐশী? ইনফারেন্সের বাংলা কি হতে পারে? বুঝতেছি স্যার, কিন্তু বলতে পারতেছি না। এই যে কি ন্যায় অনুমান বা এরকম কিছু একটা বলে টলে না? ও আচ্ছা, সঙ্গীতে আসছো, ওয়েলকাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে আজকে নেট কানেকশন নাই, আমি ডাটা দিয়ে করছি, ক্লাসটা শুরু করেছি। আর ডাটা হচ্ছে মানে ডাটা খুব একটা নির্ভরযোগ্য নয়। যাই হোক, ইনফারেন্সের বাংলা তোমাদের ওদিকে কি বলে? অনুমান। আচ্ছা। যাই হোক, আমরা তাহলে ইনফারেন্স ব্যবহার করে আমরা আমাদের এই যে বিভিন্ন সোর্স থেকে আমরা যে জ্ঞানগুলো পাই, আমাদের যে নলেজ যেটা অ্যাপ্রায়োরি নলেজ, আর হচ্ছে যে পারসেপশন বা এক্সপেরিয়েন্স থেকে আমরা যে জ্ঞানগুলোকে পাই যেটাকে অ্যাপোস্টেরিওরাই বলা হয়। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে যে আমাদের যে অন্তর্দর্শন এবং চেতনার মধ্যে আমরা যেটা পাই। আর মেমোরি বা টেস্টিমনি, এই ধরনের বিভিন্ন সোর্স থেকে আমরা যে জ্ঞানগুলো পাই সেই জ্ঞানগুলোকে আমরা আমাদের ইনফারেন্স ব্যবহার করে সেগুলোকে আমরা বেশ খানিকটা বাড়িয়ে নিই। এই জ্ঞানের ট্রেডিশনাল সোর্স গুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সোর্সটা সেটা হচ্ছে পারসেপশন, মোস্ট এসেনশিয়াল। সেটার বিভিন্ন প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। সেখানে আমরা ফলিবিলিটির কথা বলেছিলাম। যখন আমি চিন্তা করি যে আমি যে চিন্তা করছি, আমি একটা চিন্তাটা কে করলো, আই থিঙ্ক দেয়ারফর আই এম, এটা আমার কাছে যতটুকু নিশ্চিত, আমার কোনো এক্সপেরিয়েন্সের বিষয় আমার কাছে ঠিক ততটা নিশ্চিত নয়। আমি যেখানে থাকি এটা পাহাড়ি এলাকা, জঙ্গল, পাহাড় ইত্যাদি আছে। এই মুহূর্তে আমি বেশ কিছু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। এখন আমি পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, সেই ডাহুকের ডাক শুনতে পাচ্ছি, বিভিন্ন নাম না জানা পাখির ডাক শুনতে পাচ্ছি। এখন এগুলো কি সত্যি পাখিগুলো ডাকছে? আমি তো জানালার পর্দাটা বন্ধ করে রাখছি। এখন এটা কি একটা সাউন্ড প্লে হচ্ছে নাকি রিয়েল পাখিরে ডাকছে, সেটা নিয়ে আমার সন্দেহ হতে পারে। কিন্তু আমি যে আছি, আমি যে চিন্তা করি, সেটা আমার কাছে মোস্টলি ইনফলিবল। তাহলে পারসেপশন থেকে আমরা এরকম ইনফলিবল ফাউন্ডেশন পেতে পারি কিনা? তো এটা নিয়ে কথা আসছে যে পারসেপশন বা যে কোনো কিছুই আমাদেরকে যারা জ্ঞান দেয়, সেই জ্ঞানটা দিতে হলে
সেটা আমাদেরকে বিলিফ দিতে হবে, সেই বিলিফটা ট্রু বিলিফ হতে হবে এবং সেই বিলিফটা জাস্টিফাইড বিলিফ হতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে আমরা একটা জ্ঞান পেয়েছি, জেটিভি অ্যাকাউন্ট অফ নলেজের কথা যেখানে বলা হয়। এই পারসেপশন নিয়ে আলোচনাতে আমরা কয়েকটা বিষয়কে গত ক্লাসে ভাগ করেছি, অবজেক্চুয়াল সিইং, সিইং অ্যাজ, সিইং দ্যাট। তো গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে দেখি তখন আমরা এটাকে মানে কি হিসেবে দেখি, এটা আমরা একটা কলমের উদাহরণ বা যে কোনো কিছু উদাহরণ দিয়ে আমরা দেখাইছি যে এই যে পারসেপচুয়াল যে রিলেশনটা, সেই রিলেশনটা কিন্তু শুধুমাত্র আমাদের উপর নির্ভর করে না, আমাদের অন্যান্য আদার যে কতগুলো বিলিফ আছে সেগুলোর উপর নির্ভর করে, যে বিলিফগুলো এগুলোর সাথে রিলেটেড। তাহলে আমি যখন হেঁটে যাব তখন কেউ আমাকে দেখছে, তো আমাকে দেখে সে কি দেখছেন, কথার কথা সে আমাকে একটা মানুষ মনে করতে পারে, অথবা একটা প্রাণী মনে করতে পারে, অথবা একজন পুরুষ মানুষ মনে করতে পারে, অথবা আমাকে একজন শিক্ষক মনে করতে পারে, অথবা আমাকে আমি মোহাম্মদ মোজাম্মেল হক যা তা সেটাই মনে করতে পারে। সুতরাং যখন আমরা দেখি তখন আসলে আমরা ওই যে একটা কথায় যেটা বলে যে আমরা মনের চোখে দেখি। তো অর্থাৎ আমাদের দেখা, ফিজিক্যাল যে দেখাটা, এই দেখাটা আমাদের সাবকনশিয়াস লেভেলে আমাদের কতগুলো আদার বিলিফ কাজ করে, সেই বিলিফ গুলো মিলে নানা ধরনের হয়ে থাকে আর কি। অবজেক্চুয়াল সিইং, এটা অবজেক্চুয়াল কারো কাছে কোন একটা কিছুর মতো হয়, কারো কাছে অন্য কিছুর মতো হয়। সিইং অ্যাজ বা সিইং দ্যাট এর যে পার্থক্যের কথা আমরা এখানে বলেছি। তাহলে পারসেপশনকে যখন আমরা এটা সোর্স অফ নলেজের কথা বলবো, তখন এটাকে আমরা কি ধরনের সিইং বা কি ধরনের, আমরা যে সিইং বলি মানে যে দেখাটা, ভিজুয়াল পারসেপশন হচ্ছে পারসেপশনের সবচেয়ে স্ট্রং একটা ফর্ম, সেই হিসেবে সিইং এর কথা বলা হয়েছে, অ্যাজ ওয়েল এজ অন্য যে কোনো পারসেপশনের কথা হতে পারে। তো ভিজুয়াল পারসেপশনকে যদি উদাহরণ হিসেবে নেই, তাহলে সিইং অ্যাজ বনাম সিইং দ্যাট, এর যে পার্থক্য আমরা করেছি। সিইং অ্যাজ এবং সিইং দ্যাট এর এই যে পার্থক্যটা আমরা করেছি, এইটি আমি মনে করি যে আমাদের এখানে যারা গত ক্লাসে ছিল তাদের কাছে ক্লিয়ার। আর গত ক্লাসে ছিল না এমন কেউ যদি আজকের ক্লাসে থেকে থাকে, তার জন্য কথা হচ্ছে যে আমরা যখন এই যে আমি গত ক্লাসে করেছিলাম যে আমি যদি হাতে একটা কলম নেই সাপোজ, তাহলে এই যে এগুলা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে কলম, যেহেতু আমরা কলমের সাথে পরিচিত। আমাদের আগে থেকে কলমের যে ধাঁচে সেই ধারণার সাথে মিলিয়ে আমরা ঠিক করি যে এগুলো হচ্ছে কলম। হ্যাঁ, কিন্তু আমরা যদি আগে কলমগুলো না দেখতাম, কলমের সাথে আমরা যদি পরিচিত না হতাম, এগুলো আমরা দেখা সত্ত্বেও আমরা কিন্তু এগুলাকে কলম হিসেবে ভাবতাম না, আমরা আমাদের দেখা কোনো কিছুর সাথে ইনফারেন্স করে সেটার সাথে আমরা মিলিয়ে নিতাম। তো তাহলে যে আমি যে এটাকে একটা কাঠির মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিইং এস, আর এটাকে যে একটা কলম হিসেবে দেখছি, এটা হচ্ছে সিইং দ্যাট। এরপরে পারসেপশন এবং বিলিফের মধ্যে সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা একটু আগেও বলেছিলাম যে পারসেপশন যদি একটা আমাদের মানে ইনফলিবল সোর্স অফ নলেজ হতে হয়, তাহলে সেটা আমাদেরকে বিলিফ দিতে হবে, ট্রু বিলিফ দিতে হবে এবং জাস্টিফাইড বিলিফ দিতে হবে। সেটা কি আসলে পারসেপশন আমাদেরকে দিতে পারে কিনা। তো এখানে মূল কথা হচ্ছে যে পারসেপশন টাইপিক্যালি নট ইনভেরিয়েবলি গিভ রাইজ টু বিলিফ। পারসেপশন আমাদেরকে কিছু বিলিফ দেয়। তাহলে ওয়েল, আমরা আবার কলমের উদাহরণে ফিরে যাই। আসলে মাস্টারদের উদাহরণ তো কলম, কলম ছাড়া আর কি, কলম তো হচ্ছে আমাদের ওয়েপেন। ওকে, হ্যাঁ, তো আমি ব্লু কালার পেনটা নেই। ওকে, তো এই আমার হাতে এই কলমটা দেখার পরে যারা এটা দেখছেন তাদের মধ্যে একটা বিলিফ ফর্ম হয়েছে যে হি ইজ হোল্ডিং এ পেন। ওকে, যারা এটাকে পেন হিসেবে দেখছেন না, সাপোজ কেউ কোনোদিন কলম ব্যবহার করেন বা এই ধরনের কলম দেখেন নাই, সে দেখবে যে সে হাতের মধ্যে একটা কিছু ধরে আছে, সেটা হয়তো কাঠির মতো বা একটা ছোট লাঠির মতো বা একটা কিছু। তাহলে যখনই আমরা কোনো একটা এক্সপেরিয়েন্স পাই, তখন এক্সপেরিয়েন্স আমাদেরকে কিছু আমাদের মধ্যে কিছু বিলিফ জেনারেট করে। হ্যাঁ,
তাহলে এই বিলিফ গুলোকে আমরা বলতে পারি যে পারসেপচুয়াল বিলিফ। ওকে, মানে অভিজ্ঞতাগত বিশ্বাস। তাহলে আমরা যখন ওয়েল, এখন আমার হাতে এই কলমটা দেখে যে কারোর মধ্যে একটা পারসেপচুয়াল বিলিফ ফর্ম করবে যে হি ইজ হোল্ডিং এ পেন। তাহলে আমি এখানের মধ্যে লিখছে যে আমার আমার টেবিলের মধ্যে যদি গ্লাস অফ, এই যে আমি এখন খেলাম গ্লাস অফ ড্রিঙ্ক। ওকে, তাহলে এখানে টেবিলের উপর যে এক গ্লাস অফ ড্রিঙ্ক থাকে, ড্রিঙ্কিং ওয়াটার অথবা ড্রিঙ্ক এনিথিং, কোল্ড ড্রিঙ্ক সাপোজ, তাহলে আমি বিশ্বাস করব যে এখানে সেটি আছে। কিন্তু সবসময় আমরা যা দেখি তা কি আমরা গ্রহণ করি? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ম্যাজিশিয়ানরা যখন পারফর্ম করে তখন খুব মানে আমরা যদি বলি যে সে কাউকে একটা ছুরি বা করাত দিয়ে কেটে ফেলছে, এরকম নৃশংস দৃশ্য দেখেও কিন্তু আমরা কিন্তু সেইটাকে সঠিক বলে নেই না, সেটাকে ম্যাজিক হিসেবে নেই, যেহেতু আমরা জানি যে আমরা একটা ম্যাজিক দেখার জন্য একটা হল রুমের মধ্যে একত্রিত হয়েছি। সুতরাং এখন একটা ম্যাজিক চলছে এবং ম্যাজিশিয়ান যা করছে সেটা আসলে রিয়েল না। তাহলে আমরা রিয়েলি সেটা দেখছি, কিন্তু রিয়েলি সেটা দেখা সত্ত্বেও আমাদের সেই এক্সপেরিয়েন্সকে আমরা একটা ম্যাজিক্যাল শো দেখার এক্সপেরিয়েন্স হিসেবে নেই, রিয়েল এক্সপেরিয়েন্স হিসেবে নেই না, কারণ এই সম্পর্কে আমাদের যে আদার বিলিফ গুলো আছে, এই আদার বিলিফ গুলো আমাদের সেই বিলিফ গুলোকে ক্যান্সেল করে বা সাসপেন্ড করে। তাহলে যখন আমাদের কাছে যখন কোনো একটা অভিজ্ঞতা থাকবে এবং সেই অভিজ্ঞতাকে কাউন্টার করার একটা অভিজ্ঞতা যখন আমাদের মধ্যে থাকবে, তখন এই কাউন্টার করার অভিজ্ঞতাটাকে আমরা কতটুকু গুরুত্ব দেই সেটার উপর নির্ভর করবে আমি এটাকে সঠিক মনে করছি কিনা। চিজমের থিওরি অফ নলেজের যে বইটা আমরা থার্ড ইয়ারে পড়াই, সেখানের মধ্যে এপিস্টেমিক স্কেলের কথা আছে এবং এই এপিস্টেমিক স্কেলের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে যে কাউন্টার ব্যালেন্স। অর্থাৎ আমি যদি কোনো একটা বিলিফকে গ্রহণ করি এবং সেটাকে গ্রহণ না করার জন্য অন্য কিছু যদি আমার কাছে থাকে, দুইটা যদি সমান হয়, তখন আমি সেটাকে মানে একটাকে নিউট্রালাইজ করবে, সাসপেন্ড করবে, আর যেটা বেশি হয় সেটাকে আমি গ্রহণ করবো অ্যাজ প্রবাবল। এরকম একটা স্কেলের কথা সেখানে মধ্যে বলা আছে। তাহলে আমাদের পারসেপচুয়াল বিলিফ যেগুলা বিলিফ হিসেবে খুবই স্ট্রং, সেগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের একটা এপিস্টেমিক জাস্টিফিকেশন করে থাকি। ফলে বিলিজমের কথা আগেই বলা হয়েছে যে পারসেপচুয়াল বিলিফস মে নট বি ট্রু, সবসময় যে ট্রু হবে এমন কথা নয়, মাঝে মাঝে এটা ভুল হইতে পারে। এই এরপরে আজকের ক্লাসের আমরা আলোচনাটা শুরু করব এম্পিরিসিস্ট ফাউন্ডেশন 6 পয়েন্ট। While perception does seem to give rise to beliefs, it doesn't always give rise to true beliefs. If perceptual beliefs are not guaranteed to be believed to be true, what gives us a right to believe any of them or this one or that one? তাহলে পারসেপশন যদি আমাদেরকে যদি সঠিক জ্ঞান সবসময় না দেয়, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটি ঠিক আছে কিংবা ওইটি ঠিক আছে বা কোনটা ঠিক আছে, এটা আমরা কিভাবে বুঝবো? If perceptual beliefs are not based on anything else, how can we have grounds for holding that they are true? হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে, মাঝখানে কেটে গেছিল হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, একটা লাইন ড্রপ হয়ে গেছিল, এটা ডাটা ইউজ করার একটা অসুবিধা আর কি। হ্যাঁ, তো এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, সো আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে রাইট, সেটা হচ্ছে যে আমাদের এই পারসেপচুয়াল যে বিলিফ গুলো, সেগুলো যদি সেলফ জাস্টিফাইড না হয়, তাহলে এগুলোর কি ভিত্তিতে এমন কোনো কিছু কি আছে যেটা আমাদেরকে যেটা বলছে হোল্ডিং, how can we have a grounds for holding that they are true? We seem to be back to the kind of worry that Descartes had, given that our perceptual beliefs can be wrong. What justification do we have for believing any of them? There are different strategies that suggest themselves at this point, and
These in turn depend upon what we are trying to achieve. Epistemology is always a practical affair. তাহলে আমরা এই পারসেপশন নিয়ে কি ধরনের স্ট্র্যাটেজি নিতে পারি সেটার জন্য বলা হচ্ছে টু কাইন্ডস অফ ফাউন্ডেশনাল স্ট্র্যাটেজি। ইনফলিবিলিটি, ফাউন্ডেশন এন্ড সেন্স ডেটা। আচ্ছা, আমরা কি চাই? উই ওয়ান্ট টু গ্যারান্টি ট্রুথ। At this point, what we might do is to reflect upon our perceptual beliefs. Our perceptual beliefs have a distinctive feature. Suppose you seem to see a red tomato on the table in front of you. You might be wrong that there is a red tomato actually there, but there seems to be something that you cannot be wrong about, that you seem to see a red tomato. তাহলে আমরা যে কলমের উদাহরণে আসছিলাম, যখন আমি একটা কলম দেখি তখন এটা রিয়েল কলম নাও হতে পারে, কিন্তু এটা যে কলমের মতো কিছু একটা বা একটা কিছু সেটা তো আমি অস্বীকার করতে পারি না। মানে পারসেপশন আমাদেরকে যে জ্ঞান পারসেপশন আমাদেরকে পারসেপশন আমাদেরকে যে জ্ঞান দেয় সেই জ্ঞানটা রং হতে পারে, কিন্তু সেই জ্ঞানটাকে যখন আমরা পাই তখন সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমি যখন হাতে একটা কলম এর মতো দেখি, এটা কলম না হয়ে একটা কাঠি হবে বা কোনো কিছু হবে, আমি যখন দেখি তখন আমি বলতে পারি না যে আমি কোনো কিছু দেখছি না। Our perceptual belief have a distinctive feature. Suppose ওই যে টমেটোর কথা বলা হলো, যে আমি যদি একটা টমেটো দেখি, এটাকে টমেটো কিনা আমি সন্দেহ করতে পারি, এটা কি খেলনা টমেটো, এটা কি প্লাস্টিকের, এটা কি রিয়েল, কিন্তু আমি যে একটা কিছু দেখছি, দ্যাট ইউ সিম টু সি রেড টমেটো, এটা স্যার নেট খুব স্লো মনে হচ্ছে স্যার। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আপনার আমার কথা কি শোনা যাচ্ছে সঙ্গীতা? হ্যাঁ স্যার বলুন। কথা কি শোনা যাচ্ছে? না, খুব কম শোনা যাচ্ছে, মাঝে মাঝে ঠিকঠাক, আবার শোনা যাচ্ছে না বেশিরভাগ সময়টাই। বেশিরভাগ সময় শোনা এই যাচ্ছে না। মুহূর্তেও শুনতে পাচ্ছি না আর কিছু। না, একটু এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এই মুহূর্তে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ ফ্লাকচুয়েট করছে না? খুব ফ্ল্যাকচুয়েট করছে, এক্স্যাক্টলি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। সরি, তাহলে আমরা একটু মনে হয় আজকে মূল বিষয়টা আলোচনা করে। হ্যালো, হ্যাঁ স্যার, খুব ফ্ল্যাকচুয়েট করছে কথা, খুব একটা শোনা যাচ্ছে না, খুবই সমস্যা হচ্ছে এদিকে। আমরা কি অন্য কোনো উপায়ে পড়াটা চালিয়ে যেতে পারবো? মানে খুবই সমস্যা হচ্ছে এখানে, বুঝতে পারছি না। আমার এখানে তো ডাটা অন আছে এবং ডাটা কাজও করছে, কিন্তু
আহ, এখন কিন্তু স্যার আমার এখানে ক্লিয়ারই শোনা যাচ্ছে, মাঝখানে হঠাৎ হঠাৎ আর কি ফ্লাকচুয়েট করছে। জি, এখন স্যার ঠিক শোনা যাচ্ছে, মাঝখানে হঠাৎ একটু ফ্লাকচুয়েট করছিল আর কি। এখন ঠিক শোনা যাচ্ছে না? এখন স্যার আমার এদিকে ক্লিয়ার। ক্লিয়ার, আচ্ছা। আম, আচ্ছা, আমরা কন্টিনিউ করি তাহলে, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ স্যার নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আমরা আমরা আমাদের পারসেপচুয়াল ক্যাপাসিটির উপর যদি আমরা রিফ্লেক্ট করি, তখন আমরা দেখতে পাই যে সেটার মধ্যে একটা ডিস্টিংটিভ ফিচার আছে, যেটা আমরা যে টমেটোর উদাহরণ থেকে বুঝতে পারলাম। While we might be wrong about the existence of external objects, there are things that we are, as Russell put it, directly acquainted with. We don't infer that we seem to see something. এখন আমরা কোনো কিছুর সাথে, আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে যে কনফ্রন্ট করি, সের ব্যাপারে আমাদের ভুল হতে পারে হয়তোবা। there is just something there in experience before us and we cannot be wrong about that, even if the something in experience, call it an idea, a sense data, a coil or whatever it is. তাহলে আমরা যখন, সাপোজ এটা হচ্ছে আমার একটা চশমা, তাহলে আমরা যখন চশমাটা দেখি, তখন এটাকে আমরা চশমা হিসেবে না দেখে একটা জিনিস হিসেবে দেখতে পারি। কিন্তু আমরা যে একটা কিছু জিনিস দেখছি, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা নিঃসন্দেহ যে আমরা কিছু একটা দেখছি, সেটা আমাদের কোনো একটা এক্সপেরিয়েন্স হতে পারে। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি our knowledge has foundation in kind of direct knowledge of something in experience, যেটা হচ্ছে সেলফ জাস্টিফাইং। তাহলে তাহলে আমি যখন চশমাটা দেখি, তখন আমি যে চশমা দেখতেছি এটা নিয়ে আমি সন্দেহ থাকতে পারি, কিন্তু আমি যে কিছু একটা দেখতেছি সেটা নিয়ে কিন্তু আমি সন্দেহ থাকি না, সেটা আমার কাছে সেলফ জাস্টিফাইং। এবং এই সেলফ জাস্টিফাইং নলেজের উৎস হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স। On this view, our knowledge has foundation in a kind of direct knowledge of something in experience. সেটা হচ্ছে আমাদের কাছে সেলফ জাস্টিফাইং। It cannot be wrong about how things appear to us. তাহলে জিনিসটা আসলে কি, জিনিসটা আসলে কি সেটা নিয়ে আমরা সন্দেহ করতে পারি, কিন্তু একটা কিছু যখন আমাদের এক্সপেরিয়েন্সের মধ্যে আসে, এপিয়ার করে, এই এপিয়ারেন্সটা যে আসলেই সঠিক সেটা নিয়ে কিন্তু আমরা সন্দেহ করি না। The problem is with such a view that what is the status of our normal perceptual beliefs about tables, chairs, tomatoes, buses, etc. এগুলো নিয়ে কি আমরা কি এগুলো শুধু এপিয়ার করতে, মনে হচ্ছে বাসের মতো আসলে বাস কিনা, মনে হচ্ছে চেয়ারের মতো আসলে চেয়ার কিনা, আমরা কি সেভাবে নেব? So this strategy seems to leave us back where we started. It is not a help to say that there we have a special direct knowledge of our own mind, but only fallible beliefs about the world. তাহলে যেটাকে আমার কাছে টেবিলের মতো মনে হচ্ছে, এটা টেবিল না হয়ে অন্য কিছু হতে পারে, যেটাকে চেয়ারের মতো মনে হচ্ছে সেটা চেয়ারটা অন্য কিছু হতে পারে। বিকজ আমি যখন ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করি তখন এটা আমার কাছে এপিয়ার করে। এখন এই এপিয়ারেন্সের গোড়াতে যে নিশ্চয়তা আছে সেটাকে আমি কিভাবে পাবো? বিকজ আমাদের এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে ফলেবল। There is also a deeper problem with this kind of empiricist foundationalism. তাহলে এম্পিরিসিজমকে যদি আমরা ফাউন্ডেশন হিসেবে নেই, আরো এছাড়া সমস্যা থাকতে পারে। সাপোজ দ্যাট উই অ্যাকসেপ্ট দ্যাট ইউ ক্যানট বি রং অ্যাবাউট হাউ থিংস সিম টু ইউ। সমস্যাটা হচ্ছে এই যে ডাইরেক্ট নলেজ অফ অ্যাপিয়ারেন্সেস, যখন অ্যাপিয়ারেন্সকে যখন আমরা ডাইরেক্ট পাই, গিভ ইউ এনি রিজন ফর ফর্মিং বিলিভ অ্যাবাউট দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। এটা থেকে কি আমি এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্বন্ধে একটা কিছু আইডিয়া ফর্ম করব? যখন আমার কাছে এটাকে চেয়ারের মতো মনে হচ্ছে, এটাকে আসলে চেয়ার হিসেবে আমি নিব? যখন এটা আমার কাছে টমেটো বলে মনে হচ্ছে, এটাকে আমি কি রিয়েল টমেটো হিসেবে নিব?
তাহলে আমার এক্সপেরিয়েন্স আমাকে অ্যাপিয়ারেন্সটা দিচ্ছে ডাইরেক্টলি, যেটার পিছনে রিয়েলিটিটা আমরা কোথায় পাবো এবং কেন আমি এটাকে আহ, সঠিক হিসেবে গ্রহণ করব। কারণ আমি যেটা পাচ্ছি, যেটাকে আমি টমেটো মনে করছি, আহ, সেইটা সেটা আসলে কতগুলো, আমি যদি বলি যে এটার, এই যে আমি আমার হাতে টেবিলে একটা শামুক আছে, আমি এটা হাতে নিয়েছি, এই যে শামুক, ওকে। তো আমার হাতে এই যে আহ, শামুকটা আছে, এইটার যে টেক্সচার বা যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এ থেকে আপনারা অনুমান করছেন যে এইটা বোধহয় একটা শামুক হবে, ওকে। কিন্তু আপনারা যেগুলো পাচ্ছেন এগুলোতে বিচ্ছিন্ন কতগুলো অভিজ্ঞতা, কতগুলো ডিসক্রিট অপিনিয়ন। এই ডিসক্রিট অপিনিয়নকে আমাদের মাইন্ড এগুলাকে বাইন্ড আপ করে একসাথে আমাদেরকে একটা এক্সপেরিয়েন্স দিচ্ছে, টোটাল এক্সপেরিয়েন্স দিচ্ছে। তাহলে টোটাল এক্সপেরিয়েন্সটা কি আসলে রিয়েলি আউট দেয়ার ইন দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড আছে, নাকি আমরা আমাদের মতো করে সেটাকে তৈরি করে নিয়েছি, আমাদের মাইন্ড এটাকে বাইন্ড আপ করেছে। সো why should direct knowledge of one give us any ground for inferring such knowledge? তাহলে এই শামুকটা দেখে, এই শামুকটা দেখে আপনারা যে অভিজ্ঞতাগুলো পেলেন, এই যে এই ধরনের একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো একসাথে মিলে আমাদেরকে একটা জ্ঞান দিচ্ছে, সেটা থেকে আমরা মনে করছি, অনুমান করছি। তাহলে এই জ্ঞানের ক্ষেত্রে মানে আমার এক্সপিরিয়েন্সের ভূমিকা কতটুকু, আমার অনুমানের ভূমিকা কতটুকু? সো দা empiricist foundationalists face the problem of explaining how it is that our non-basic beliefs get to be justified at all. এক্ষেত্রে ফাউন্ডেশনিস্টরা বলবে, we have immediate knowledge of a red sense data, but we then come to believe that there is a tomato in front of me. The most obvious line of thought would be to say something like, it tends to be the case that when I see something that looks, smells, and feels like a red tomato, that there is a tomato, or millions of people are see millions of things every day, so perception is a pretty reliable source of knowledge. তাহলে আমি যখন একটা টমেটোকে টমেটো হিসেবে নিব, তখন সেটা থেকে যে অভিজ্ঞতা পাচ্ছি সেগুলোকে আমি প্রমাণ হিসেবে হাজির করতে পারি, অথবা বলতে পারি যে লক্ষ কোটি মানুষ নানা ধরনের এক্সপেরিয়েন্স প্রতিনিয়ত পাচ্ছে, তারা রিলায়েবল মনে করছে, সুতরাং আমরা এটাকে রিলায়েবল মনে করি। অথবা আমি মনে করতে পারি, আই নো মাই আইস আর প্রেটি গুড এন্ড আই ডোন্ট মেক এনি মিস্টেক, আমি ঠিক মতো, আমার চোখ ঠিক মতো আমাকে দেখাচ্ছে, এটা আমি মনে করতে পারি। While these statements do offer us reason to form a belief on basis of what we see, it is important to stress that we have departed from foundation. কিন্তু যখন আমি মিলিয়ন্স অফ লোক মনে করে আমার চোখকে আমি বিশ্বাস করি, বা আমি এরকম কিছু অভিজ্ঞতা, ইন্দ্রিয় অভিজ্ঞতা পাচ্ছি, এটার উপর ভিত্তি করে আমি এটাকে গ্রহণ করি বলে যখন মনে করি, তখন অ্যাকচুয়ালি আমি ফাউন্ডেশন বলার, বেসিক বলার কথা, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম প্রথমে, সেটা থেকে আমি শেষ পর্যন্ত ডেভিয়েট করি। It is not the direct knowledge of the sense data that justifies one belief, but rather a further higher level belief, that is a belief about belief, মানে আমাদের পারসেপশন সম্বন্ধে আমাদের বিলিফ। সাপোজ the belief that beliefs form in way tend to be true and so on. এইটাকে আমরা বলছি যে একটা ডগজেস্টিক অ্যাসেন্ট আর্গুমেন্ট। ডগজেস্টিক মানে বিলিফ রিলেটেড, অ্যাসেন্ট মানে সম্মতি। তাহলে আমরা মানে একমত হচ্ছি যে হ্যাঁ, এই ধরনের বিলিফ গুলো আমাদেরকে সঠিক জ্ঞান দিবে। If we don't appeal to beliefs about perception, we might try to justify our beliefs by appealing to lots of other beliefs. তাহলে আমরা যদি if we don't appeal to beliefs about perception এর উপর আমাদের যে বিলিফ আছে, সেটাকে যদি আমরা অ্যাপিল না করি, তাহলে অন্যান্য যে বিলিফ গুলো আছে সেগুলোর প্রতি আমাদেরকে অ্যাপিল করতে হবে। অন্য মানুষরা মনে করে বা আমার অন্যান্য স্মৃতি আছে, এই যে আমরা এখানে শুরুতে যে ইয়েগুলো বলেছিলাম, সোর্স অফ নলেজের কথা বলেছিলাম, এগুলোর উপর আমাদেরকে অ্যাপিল করতে হবে। আমরা অনেকটু পার হয়ে আসছি। এই যে তাহলে পারসেপশনকে যদি আমি সরাসরি যদি এটার উপর বিলিভ না করি, তাহলে আমাকে ইন্ট্রোস্পেকশন, মেমোরি, টেস্টিমনি অথবা অ্যাপ্রায়োরি নলেজ এগুলোর উপরে বিলিভ করতে হবে।
Okay. These other beliefs would be odd if we are not, if it is not a real tomato and so on. Here the idea is that you believe that there is a tomato before you is justified because if it fits with a wide range of evidence and other beliefs that you have. তাহলে যারা অতীতে কোনোদিনও শামুক দেখে নাই তারা এগুলাকে শামুক হিসেবে মনে করবে না, আর যারা শামুক দেখেছে তারা এগুলাকে শামুক হিসেবে মনে করবে। তাহলে দেখা যাচ্ছে আমার বর্তমান অভিজ্ঞতাটা সঠিক হওয়ার ক্ষেত্রে আমার অতীতের অভিজ্ঞতা, আমার নানা ধরনের আদার বিলিফ এবং অন্যান্য যে সোর্স গুলো আছে সেগুলো এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। If this is right, then justification of perceptual beliefs is not simply based upon a simple inference from direct knowledge of sense data, it draws upon a wide range of other beliefs. তাহলে শুধুমাত্র সেন্স ডেটাকে দেখেই আমি সরাসরি একটা কিছু মনে করি সেটা নয়। যখন সেন্স ডেটার ভিত্তিতে আমরা কোনো কিছু মনে করি তখন সেটা হচ্ছে সিং এস আর বা অবজেক্চুয়াল সিং। কিন্তু যখন আমরা একটা কলমকে যখন একটা কলম মনে করি, একটা ঘড়িকে যখন আমরা একটা ঘড়ি মনে করি, একটা চশমাকে যখন আমরা চশমা মনে করি, এগুলো শুধুমাত্র আমাদের যে এক্সপেরিয়েন্সিয়াল যে আসপেক্ট আছে, যে সেন্স ডেটা আছে সেগুলো নয়, বরং আমাদের যে আদার বিলিফ গুলো আছে বিভিন্ন সোর্স থেকে আসছে সেগুলো আমাদের নলেজ ফর্মের মধ্যে ভূমিকা পালন করে। তাহলে এম্পিরিসিজম বা এক্সপেরিয়েন্স যেটা ফাউন্ডেশন হওয়ার একটা দাবি করা হচ্ছিল সেইটা আসলে হতে পারে কিনা সেটা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়। তখন অল্টারনেটিভ আমরা জাস্টিফিকেশন থিওরির দিকে যাব। সেই অল্টারনেটিভ জাস্টিফিকেশন থিওরিটা হচ্ছে কোহারেন্টিস্ট অল্টারনেটিভ। The strict foundationalists argue that there are basic beliefs and that the justification of non-basic beliefs is derived from those basic beliefs. তাহলে একজন অভিজ্ঞতাবাদীর দৃষ্টিতে অভিজ্ঞতাটা হচ্ছে আমাদের জন্য বেসিক বিলিফ এবং বাকি সবগুলো হচ্ছে আমাদের জন্য নন বেসিক বিলিফ। একজন বুদ্ধিবাদের দৃষ্টিতে বুদ্ধিটা হচ্ছে যে আমাদের জন্য বেসিক বিলিফ, আর বুদ্ধি ছাড়া যা কিছু আছে এই সব কিছু হচ্ছে আমাদের জন্য নন বেসিক বিলিফ। But this seems implausible in the case of perceptual beliefs. অর্থাৎ সেটাকে আমরা ফাউন্ডেশন হিসেবে নিব কিনা সেটার ক্ষেত্রে we might argue that our perceptual states are psychologically basic in that they are not based upon inferences from other more fundamental beliefs. I don't infer that I seem to see a red. তাহলে আমি যখন একটা কিছু দেখি, কথার কথা যখন আমি একটা চশমা দেখি তখন এটা চশমা, it is a pair of spectacles, it is বলে আমি সার্টেনটি না দিয়ে আমি বলতে পারি যে it looks like a চশমা, হ্যাঁ, it looks like a pair of spectacles আমি বলতে পারি। কিন্তু আমি কি এটা বলি যে it seems to me that it looks like a চশমা? সেটা তো বলি না। যে আমি যখন একটা কিছু লাল মনে হয় তখন আমি তো এটাকে মনে করি হ্যাঁ এটা লাল, এখন এটা কি লাল রঙের কি জিনিস হবে সেটা নিয়ে আমি সন্দেহ করি, কিন্তু যখন আমার কাছে পারসেপচুয়ালি আসে তখন আমি সরাসরি এটাকে গ্রহণ করি। It does not follow that psychologically basic states can by themselves justify further beliefs or even provide a sound basis for making inferences about the world. তাহলে আমার কাছে যখন লালকে যখন লাল মনে হয়, সাপোজ আমি এখানে ওকে লাল তো পাচ্ছি না, এখানে একটা নীল কলম দেখা যাচ্ছে, রাইট? এটা যদি দেখা যায় তাহলে এটা নীল দেখা যাবে, একটা নীল। তাহলে এই যে নীল কালারটা দেখা যাচ্ছে বা আমরা যে ইন্দ্রিয় প্রত্যয়গুলো পাচ্ছি এটা থেকে আমি ঠিক করবো এটা কি নীল কলম? আমি কিভাবে জানি যে এটা লেখাটাও নীল হবে? এটা তো উপরেরটাও শুধু নীল হতে পারে। যখন আমি একটা রেড টমেটো লাইক কোনো কিছু দেখি সেটা থেকে যখন আমি হ্যাঁ নিশ্চিত হই যে হ্যাঁ এটা হচ্ছে রেড টমেটো, সেই নিশ্চিত হওয়ার ক্ষেত্রে শুধু আমার দেখাটাই কি কাজ করে? আমার আদার বিলিফ গুলো কি কাজ করে না? ডেফিনেটলি কাজ করে। কোহারেন্টিস্টরা বলবে যে আমাদের জ্ঞান হওয়ার ক্ষেত্রে আমাদের জ্ঞানগুলো একটা আরেকটাকে সাপ্লিমেন্ট করে এবং কোনো জ্ঞানই বেসিক না, সব জ্ঞানই হচ্ছে নন বেসিক। একটা সেটের মাধ্যমে আমরা তখন সেটাকে যাচাই করি। আচ্ছা,
beliefs that are psychologically foundational may not be epistemologically foundational. So a more sensible picture of justification is a coherentist one. কোহারেন্টিস্ট মানে হচ্ছে যে আমাদের বিলিফ ওয়ার্ল্ডের মধ্যে কোনো বিলিফ যদি বেসিক না হয় তাহলে কিভাবে আমরা যাচাই করব যে মানে সেটা সঠিক হয়েছে কিনা। সেক্ষেত্রে তারা বলবে সব বিলিফ গুলি হচ্ছে নন বেসিক, কিন্তু একটা বিলিফের সাথে একটা বিলিফের যে কোহারেন্স বা কনসিস্টেন্সি, কোনটার সাথে কোনটা মিল আছে সেটার চিন্তা করে আমরা এটাকে যাচাই করব। তাহলে জাস্টিফিকেশন হবে একটা সেটের মাধ্যমে। তাহলে আমি যখন এটাকে একটা কলম বলি তখন কলমের মতো হবার জন্য যে ধারণাগুলো আছে, আদার বিলিফ গুলো আছে, সেগুলো থেকে আমি এই ধারণাটা পাই যেটা কলমের মতো। তাহলে যেটাকে আমি বলি যে এটা হচ্ছে একটা রেড টমেটো, এটা রেড টমেটো কিনা সেইটা রেড টমেটো সংক্রান্ত আমাদের যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলো থেকে আমরা ফর্ম করে থাকি। অর্থাৎ কোহারেন্স অর্থাৎ কনসিস্টেন্সির মাধ্যমে যখন আমরা একটা কিছু নির্ণয় করি, তাহলে এই কলমের ক্লিপটা এই কলমের কিনা সেটা কিভাবে বোঝা যাবে? সরি, এই কলমের ক্লিপটা এই কলমেরই কিনা এটা কিভাবে বোঝা যাবে? যখন এটার সাথে এটা ফিট করবে। এই তাহলে এটার সাথে এটা কনসিস্ট করে, কোহিয়ার করে, সে থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এটার অংশ, এইটা তো অন্য কোথাও লাগবে না, সুতরাং এটা এভাবে লাগবে। তাহলে যেটার সাথে লাগে, যেটার সাথে মিল আছে, যেটা কোন একটা সেটের মধ্যে ফিট করে, সেটা যদি সেখানে থাকে তখন আমরা বলবো সেটা জাস্টিফাইড হয়েছে। তাহলে এটা হচ্ছে মানে ফাউন্ডেশনালিজমের অল্টারনেটিভ থিওরি, কোহেরেন্টিজম। The coherentist view of justification is that a belief is justified in terms of relation to sets of beliefs. A belief is justified if it coheres with a large set of other beliefs which cohere amongst others. But there is a problem. Problemটা হচ্ছে, do you have to know all other beliefs cohere? তাহলে যে আদার বিলিফ গুলোর সাথে মিল থাকার কারণে আমি বলছি এইটা, সে অন্যান্য বিলিফ গুলো ঠিক আছে কিনা সেটা আমি কিভাবে যাচাই করব? সেটা আমি যাচাই করার জন্য আরো ফার্দার কিছু বিলিফের সাথে আমাকে আগে থেকে একটা এপিস্টেমিক রিলেশন আসতে হবে, সেগুলো আমাকে জানতে হবে। এভাবে করে আমরা ফাউন্ডেশনালিজম যে শুরু করেছিলাম যে ইনফিনিট রিগ্রেস, সেটাতে আমরা পড়ে যেতে পারি। অর্থাৎ আমাদের সকল জাস্টিফিকেশনের আলটিমেট যে ফাউন্ডেশন সেটা আমরা খুঁজে নাও পেতে পারি। দিস ইজ দ্য প্রবলেম অফ কোহেরেন্টিজম। Do you have to know that the coherence of your beliefs makes it likely that they are all true? But how can you know this? What is the basis of all those further beliefs? Doesn't this just set up the regress problem again? আসলে এখানে বলা হচ্ছে যে এই প্রবলেমটা মানে কোহেরেন্টিজমের এই প্রবলেমটা, এটা আসলে আমাদের ইন্টারনালিজম নিয়ে যে প্রবলেম বা ইন্টারনালিজমের সাথে রিলেটেড। Foundationalism and coherentism are two views about the nature of epistemic justification. Both of them presuppose the internalist idea that justification is bound up with individuals' epistemic responsibility. তাহলে আমি ফাউন্ডেশনালিজমকে সঠিক মনে করি অথবা কোহেরেন্টিজমকে সঠিক মনে করি জাস্টিফিকেশন থিওরি অনুসারে, এই দুটাই কিন্তু আমার ভিতর থেকে একটা এপিস্টেমিক রেসপন্সিবিলিটির আউটকাম। অর্থাৎ আমি মনে করি আমি যখন কোনো বিলিফ ফর্ম করব, সেই বিলিফটা অবশ্যই ট্রু হইতে হবে এবং সেটা জাস্টিফাইড হইতে হবে বা জাস্টিফায়েবল হইতে হবে। তাহলে কিভাবে জাস্টিফাই করব? সেটার একটা ফর্ম হচ্ছে ফাউন্ডেশনালিস্ট ফর্ম, আর একটা ফর্ম হচ্ছে কোহেরেন্টিস্ট ফর্ম। A person is justified in believing something if he acts as he is ought to with regard to his other beliefs. তাহলে একজন যখন কোনো একটা কিছুকে জাস্টিফাইড হিসেবে নিবে, কিভাবে সে নিবে? যেভাবে নেওয়াটা তার জন্য উচিত। তার এই যে ঔচিত্যবোধ, এই এপিস্টেমিক রেসপন্সিবিলিটিটা ব্যক্তি তার ইন্টারনাল যে তার গঠন, সেটার জন্য আমরা মনে করি। কেন আমি কালো দেখে কালো নয় এটা সাদা, আই উইশ দিস ইজ হোয়াইট, তাহলে আমি এটা হোয়াইট মনে করতে পারি না কেন? কেন পারি না? আমরা কালোকে কালো ছাড়া অন্য কিছু মনে করতে পারি না, লালকে লাল ছাড়া অন্য কিছু মনে করতে পারি না। আমরা লাল না বলে রেড বলতে পারি, কিন্তু the very redness that we feel we cannot
ডিনাই, এইটা আমাদের ভিতর থেকে আসে, আমাদের ইন্টারনাল কিছু একটা ব্যাপার। But if you can only act on basis of what you know or believe, then justification will always be in terms of what is cognitively accessible. তাহলে আমি যদি if you can only act on basis of what you know, তাহলে আমি যেটা জানি বা বিশ্বাস করি সেটাকে যদি আমি জ্ঞান হিসেবে গ্রহণ করি, তাহলে একটা কগনিটিভ অ্যাক্সেসিবিলিটির কথা এখানের মধ্যে আসে। তো সেই কগনিটিভ অ্যাক্সেস আমাদের আছে কিনা, যারা ইন্টারনালিস্ট তারা মনে করে হ্যাঁ সে ধরনের কগনিটিভ ক্যাপাসিটি বা অ্যাক্সেস আমাদের কাছে আছে। তো আমাদের কাছে এই যে কগনিটিভ অ্যাক্সেস আছে কি না ইত্যাদি বিষয় নিয়ে ইন্টারনালিজমের একটা ফর্ম সেলফ নলেজ, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেলফ নলেজের যে বিষয়গুলো, এবং আমরা ডেকার্টের ফাউন্ডেশনালিজম এবং আজকে যেটা আমরা আলোচনা করলাম এম্পিরিসিস্ট ফাউন্ডেশনালিজম, এই সবগুলোর গোড়া হচ্ছে যে আমাদের যে সেলফ নলেজ, যে আমরা নিজেদের সম্বন্ধে নিজেরা জানি, কিভাবে যেন আমরা জানি যে আমরা জানি, কিছু বেসিক বিষয় আমরা জানি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সেলফ নলেজের যে অন্টোলজি বা ইনার ক্যারেক্টারিস্টিক, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু আমার এখানে নেট প্রবলেম আছে, সেজন্য আমি বিরতি না দিয়ে একটা না মূল কথাগুলো আলোচনা করে ফেলেছি। আমি বুঝতে পারছি না যে আমার কথাগুলা তোমরা শুনতে পেয়েছো কিনা বা কতটুকু কিভাবে শুনেছো। তো আমরা যতটুকু পারি এখন কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আমার কথাগুলো কি শোনা গিয়েছে এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কথাগুলো একদম স্লো মোশনে শোনা যাচ্ছে স্যার। এখন তো এই আপনি প্রশ্নটাই স্লো মোশনে শুনতেছি। হাসিটাও স্লো মোশনে শোনা যাচ্ছে না? জি স্যার। খুব সমস্যা তো। এটা কি সবার হচ্ছে? আমার এখানে স্যার ক্লিয়ারলি আমি শুনতে পাইছি এ পর্যন্ত। আচ্ছা, এটা এই আমি তো আজকে ব্রডব্যান্ডে কানেক্টেড না হয়ে ডাটা দিয়ে কানেক্ট হচ্ছি। আমি শুরু করার অল্প কিছুক্ষণ আগে হঠাৎ করে আমাদের এখানে ব্রডব্যান্ড চলে গেল। তো আমি মোবাইল ডাটা থেকে কানেক্ট করেছি, কিন্তু দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি মোবাইল ডাটা থেকে এর আগে কোনো সময় কানেক্ট করি নাই। তো আমাদেরকে তো খুব খারাপ একটা অভিজ্ঞতা দিল। হ্যাঁ, প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। মিনহাজ। স্যার একদম শেষে স্যার কর্তব্য বলতে একটা জিনিস দেখাইছিলেন স্যার, ওটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, প্রশ্নগুলো আমরা আজকে সরাসরি আলোচনা করে ফেলবো, কারণ আমরা পরে ডিসকানেক্ট হয়ে গেলে আবার মুশকিল। জি স্যার। আচ্ছা, মিনহাজ, তুমি কি আমাকে এখন দেখতে পাচ্ছ? জি স্যার, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মনে করো তুমি ভাবতে থাকো যে আমি মোজাম্মেল স্যারকে দেখতে পাচ্ছি না এবং ওনার কোনো কথাও আমি শুনতে পাচ্ছি না, এরকম একটা অটো সাজেশন তুমি তোমাকে দাও। স্যার এটা তো সম্ভব হচ্ছে না, কারণ আমি তো তুমি দেখতে বলো, পাচ্ছি। আমরা অনেক সময় অটো সাজেশন দেই না, না আমি এটা করবো না, আমি এটা দেখতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না, আমি এনগেজ হব না। হ্যাঁ স্যার এটা তো প্রকৃতভাবে কি সম্ভব? এটা যে সব হচ্ছে না, তো সেই না স্যার, সম্ভব না হওয়ার বিষয়টা তোমাকে মেনে নেওয়া উচিত। না স্যার, মেনে নেওয়া উচিত না। যেটা সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। মানে আমি দেখতে পাচ্ছি না এখন, আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি বলবো যে আমি দেখতে পাচ্ছি না, এটা তো মেনে নেওয়া যাবে না। নিজের কাছে নিজে মেনে নেওয়া যায় না স্যার। তাহলে তোমার রেসপন্সিবিলিটি কি, তোমার দায়িত্ব কি? আমার ব্রেন যেটা বলতেছে এটা মেনে নেওয়া অবশ্যই। হ্যাঁ, এইটাই হচ্ছে। তাহলে এই যে রেসপন্সিবিলিটি তুমি ফিল করছো, এটা তোমাকে কেউ শিখাইছে না তুমি ভিতর থেকে ফিল করছো?
ভিতর থেকে স্যার। এটি হচ্ছে এপিস্টেমিক রেসপন্সিবিলিটি। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আমাদেরকে কোনো ধর্মগ্রন্থ দেয় না, কোনো দেশের আইন সংবিধান দেয় না, আমাদের বন্ধু বান্ধবরা বলে দেয় না। আমরা ভিতর থেকে এটা ফিল করি যে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা পাই আমরা সেটাকে গ্রহণ করে নেই বা নেওয়া উচিত। তাহলে অভিজ্ঞতা আমাদের জন্য একটা ফাউন্ডেশন হতে পারে না? জি স্যার, অবশ্যই। সেটাই। অন্য কারো থ্যাংক ইউ স্যার। প্রশ্ন? আচ্ছা স্যার, এখানে আরেকটা লাইন ছিল যে কোনো বিলিফ সাইকোলজিক্যালি ফাউন্ডেশনাল হতে পারে কিন্তু এপিস্টেমিক্যালি ফাউন্ডেশনাল না। এটা রিপিট করলে ভালো। আচ্ছা আচ্ছা, কোনো বিলিফ সাইকোলজিক্যালি ফাউন্ডেশনাল হতে পারে কিন্তু এপিস্টেমোলজিক্যালি নাও হতে পারে। সেটা আমরা ফিলোসফি অফ মাইন্ডে ইন্টেনশনালিটি বলে একটা জিনিস আলোচনা করি। ইন্টেনশনালিটি হচ্ছে আমাদের মাইন্ডের কতগুলা বৈশিষ্ট্য। হ্যাঁ, তো সেই ইন্টেনশনালিটি আমাদেরকে সাইকোলজিক্যালি কিছু জিনিস দেয় যেটা এপিস্টেমিক্যালি আমাদেরকে না নেওয়াটাই উচিত। তো ইন্টেনশনালিটির কথা বলতে গেলে আমি ওই যে সেই সুকান্তের কবিতার লাইনের কথা বলেছিলাম অনেকবার, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো পূর্ণিমার চাঁদ তো পূর্ণিমার চাঁদ, এটা কি ঝলসানো রুটি? এটাকে রুটি হিসেবে নেওয়া উচিত? না না। কিন্তু এটা আমাদের ইন্টেনশনাল প্রপার্টি থেকে আসতেছে। যখন আমাদের ফিজিক্যাল নিড থাকে তখন সেই নিডের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো আমাদের কাছে অনেক বেশি প্রতিভাত হয়। কিন্তু এপিস্টেমোলজিক্যালি আমরা যখন জিনিসটাকে নেব তখন আমরা এপিস্টেমোলজিক্যাল যে কনসিডারেশন সেটার ভিত্তিতে নেওয়া উচিত। সাইকোলজিক্যাল ইন্টেনশনাল বিষয়গুলোকে আমাদেরকে মানে যাচাই বাছাই জাস্টিফিকেশনের মধ্যে থেকে বাদ দেওয়া উচিত আর কি। ইফাত? হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আরেকটু থাকো। এই যে আমরা যে আদার বিলিফের আচ্ছা, কথা ঠিক বলছি আছে। না, আদার বিলিফ, আমাদের আদার বিলিফ গুলো আমাদের যে একটা ইন্ডিভিজুয়াল বিলিফকে শেপ করে। তাহলে আমাদের আদার বিলিফ গুলোর মধ্যে মিয়ার সাইকোলজিক্যাল যে এলিমেন্ট গুলো আছে সেইগুলোকে যতই আমরা বাদ দিতে পারবো ততই আমরা বস্তুনিষ্ঠ জ্ঞান অর্জন করতে পারবো। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? কিন্তু স্যার তাহলে এখানে যদি আদার বিলিফ গুলো আমি না রাখি তাহলে যে একটা কলম সেটা আমি কিভাবে বুঝতে পারতেছি? আমি আদার গুলো ছাড়া তো কোনো বিলিফ ইন্ডিভিজুয়ালি ফর্ম করতে পারবো না, কোনো কিছু একেবারে বিচ্ছিন্ন না। কিন্তু আদার বিলিফ গুলোর মধ্যে যে ইন্টেনশনাল প্রপার্টি গুলো আছে, সাইকোলজিক্যাল যে প্রপার্টি গুলো আছে যেগুলা মিয়ার সাইকোলজিক্যাল, সেগুলোকে যদি আমি বাদ দিতে না পারি তাহলে আমার জ্ঞানটা কিন্তু বস্তুনিষ্ঠ হবে না। আচ্ছা আচ্ছা। এই জন্য এক একজনের বিলিফ এক এক রকমের। সিস্টেমিক বিলিফ তো একরকমই হওয়ার কথা, কিন্তু মানুষের ব্যক্তিগত বিলিফ গুলো বিভিন্ন রকম না। হ্যাঁ হ্যাঁ। তো এই বিভিন্নতা আসে কোত্থেকে? কারণ সাইকোলজিক্যাল বিলিফ গুলো আসলে ইমপ্যাক্ট করে আর কি। সাইকোলজিক্যাল বিলিফ গুলো যখন এম্পিরিক্যাল বিলিফের উপরে প্রাধান্য লাভ করবে তখন জ্ঞানটা কিন্তু মানে মানে চেঞ্জ হয়ে যাবে। এটা তখন বস্তুনিষ্ঠ জ্ঞান হবে না। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ, নাইস কোয়েশ্চেন। থ্যাংক ইউ স্যার। এমডি শাহ আজিজ মিয়া, হ্যাঁ বলো। স্যার হাত পড়ে গেছে, হাতে চাপ পড়ে অন হয়ে গেছে স্যার। কথা নাই না, কথা একটু বলি না, তুমি অন করেই রাখো। হ্যাঁ স্যার ওই তোমারও নেটওয়ার্ক জি স্যার, সমস্যা, আমারও আসসালামু আলাইকুম। সমস্যা। হ্যাঁ, কে বলছো বলো। জি স্যার, আমি ওই ঘরে সমস্যা করছিল, ওই বাইরে যাচ্ছিলাম তো ওই সময় আর কি চাপ পড়ে আচ্ছা, গেছে। এখন কি ঘরে না বাইরে? একটু আগে আকাশ খারাপ ছিল, আমি এখন বাইরে আসলাম। আকাশ খারাপ ছিল একটু আগে, এখন আকাশ ভালো হইলে তো। আচ্ছা, তো
তুমি এখন ঘরের বাইরে, আমরা এই কথাটা কেন বিশ্বাস করব? জি স্যার। এটা আমরা কেন বিশ্বাস করব? স্যার আমি এখন ঘরে নাই, এই জন্য আমি এটা তো তুমি বলছো, কিন্তু তুমি বাইরে থেকে যে এক্সপেরিয়েন্সটা পাচ্ছ সেটা তো আমরা পাচ্ছি না। হ্যালো, জি স্যার। তোমার এই কথাটাকে আমরা কেন স্যার বিশ্বাস আমি করব? তাহলে প্রমাণ দেখাই, এই যে ভিডিও ক্যামেরা অন করে তাহলে আমি প্রমাণ দেখাতে পারবো যে হ্যাঁ তুমি আমি বাইরে তুমি আছি, যতগুলাই তাহলে তো তুমি আপনি বিশ্বাস করবেন। তুমি যতগুলাই প্রমাণ দেখাও না কেন, কোনো প্রমাণই আসলে প্রমাণ না। সবগুলো প্রমাণ হচ্ছে কতগুলা সেন্স ডেটা, কতগুলা এগুলার কতগুলা মানে লক্ষণ, প্রমাণকে আমরা আমাদের মতো করে গ্রহণ করি। এটাই আমরা আজকের লেকচারের মধ্যে বলার চেষ্টা করেছি। তুমি যদি একটু বুঝো তাহলে কিছুটা তো বুঝলা। আচ্ছা, তো স্যার আমার থ্যাংক মেয়েরা ইউ। কোথায়? মেয়েদের মধ্যে থেকে কেউ বলো। হ্যালো, ঐশ্বরিয়া কি আছো? জি স্যার আছি। আচ্ছা, তোমার সাথে আগে জরুরি কথাটা বলি না। জরুরি কথাটা হচ্ছে তাহলে আমাদের পরবর্তী ক্লাস কোন দিন? স্যার নেক্সট বুধবারে। নেক্সট বুধবারে। ওইটার লিংক জেনারেট করা আছে। আমি চেষ্টা করব জি যে নেটওয়ার্কের প্রবলেম যাতে না হয়, ডাটা থাকলেও ভালো মানের ডাটা কিনে রাখার জন্য, অথবা কোন একটা কিছু। এই আজকে কি আমি যা বলি সেগুলো কি শোনা গেছে মোটামুটি? স্যার আমি আজকে ক্লাসটা একদম ক্যাচ করতে পারিনি খুব ভালোভাবে, কারণ আমার কানেকশন এখানে খুবই প্রবলেম করতেছে, আর আপনার কথাগুলো আমি একদম কেটে কেটে আসতেছে আর কি। আমি যে এখন বলতেছি এটাও কেটে কেটে আসতেছে। স্যার একদম স্লো মোশনে আসতেছে, মানে একদম স্লো আসতেছে। এটা মনে হয় মানে তোমার ওদিকের সমস্যা না, মনে হয় আমার এদিক থেকে বোধহয় সমস্যা। স্যার বুঝতে পারতেছি না স্যার, মানে আপনার মুখ চলতেছে কিন্তু কথা মনে করেন পিছনে পড়তেছে, বা মুখের সাথে কথা ম্যাচ করতেছে না, স্লো আসতেছে, এরকম স্যার প্রবলেম হচ্ছে, বাইরে আসতেছে। তারপরে স্যার অনেক সময় কালো হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। তাই? আচ্ছা, আমি আমি জি স্যার। আমি মনে করো ভিডিওটা অফ করে দিলাম। এখন কি একটু বেটার শোনা যাচ্ছে? হ্যাঁ এখন একটু বেটার। ও, সেটা আসলে আমার এখানকার আমার মনে হয় যেন ওই যে কানেকশনের দুর্বলতার কারণেই হয়েছে, কারণ ভিডিও যখন অফ করে দিছি তখন ডাটা একটু লোড কমছে। তো এখন কি কথাগুলা মানে মানে ভেঙে ভেঙে আসতেছে না ক্লিয়ার আসতেছে? স্যার এখন একদমই ক্লিয়ার আসতেছে। আইসি, তাহলে তো আমাদের উচিত ছিল মানে ভিডিও অফ করে দিয়ে কথা বলা আর কি। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা তো এটা প্রথম থেকে খেয়াল করি নাই। আহ, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বুধবার দিনের ক্লাসে আমরা কানেকশনের প্রবলেম না থাকে তো ভালো, আর যদি প্রবলেম থাকে তখন আমরা ভিডিও অফ করে হলো কথাগুলা শোনার হতে চেষ্টা করতে পারি। জি স্যার সেটা আহ, করা যায়। সেটা করব হোপফুলি। আর আমাদের বোধহয় কানেকশনের সমস্যার কারণে সেই আমাদের গেস্ট পার্টিসিপেন্ট সঙ্গীতা বোধহয় চলে গেছে। হ্যাঁ। তো যাই হোক, আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? অন্য কেউ? হ্যাঁ, ইব্রাহিম আদহাম কই? তোমার সাথে কথা হওয়ার কথা ছিল তো আজকে। হ্যাঁ ইব্রাহিম স্যার, তুমি? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, কই তুমি কি শুনেছো নাকি ভালো শুনেছো নাকি ভেঙে গেছে কথা? স্যার মাঝে মাঝে একটু সমস্যা হয়েছিল, তারপরও স্যার মোটামুটি ঠিক আছে। ভিডিও অফ করার পর থেকে ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, এখন ভিডিও অফ করে দেওয়ার পরে সাউন্ড বেশ ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি স্যার। ও আচ্ছা, আচ্ছা, সেটা যদি আমরা যদি আগে বুঝতে পারতাম তখন হয়তো আমরা আহ, এটা ভিডিও অফ করে দিয়ে চেষ্টা করতাম।
কিন্তু আমরা যে স্ক্রিনে যে লেখাগুলো দেখাচ্ছি তখন সেগুলো হয়তো না দেখলে কি হতো। তো তুমি কি কিছু বুঝেছো আজকের আলোচনাতে? স্যার কম কম বুঝেছি আর কি। কোনো প্রশ্ন আছে? না স্যার, হ্যাঁ। প্রশ্ন নাই। প্রশ্ন না থাকাটা কিন্তু ভালো লক্ষণ না, থাকাটাই বরঞ্চ ভালো লক্ষণ। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। ইভা, উম্মে হাবিবা ইভা, কবি। হুম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার এখানে কি অবস্থা, শোনা গেছে? স্যার মাঝের মধ্যে এমন ব্রেক দিচ্ছিল পুরা। ও আচ্ছা আচ্ছা। তো সেইটা তোমরা যখন আমি বিষয়টা আলোচনা করছিলাম তখন আমাকে থামিয়ে দিয়ে যদি বলতে তাহলে হয়তো তখন সেটা ব্যবস্থা নিতে পারতাম। তো যাই স্যার হোক একবার আজকের ঠিক হচ্ছে, আরেকবার মানে একবার ঠিক হয়ে যাচ্ছিল, মানে বলতে গেলে কিছুক্ষণ ঠিক হচ্ছিল, আবার ডিস্টার্বটা আবার শুরু হয়ে যাচ্ছে, এই জন্য স্যার। হুম 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 হুম। মানে ফ্লাকচুয়েট করছিল। জি স্যার। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। তো এইটা আমি তো খেয়াল করিনি যে মানে ডাটা সমস্যা যখন থাকে তখন ভিডিওটা অফ করে দিলে তখন ডাটার উপরে চাপ কমে এবং একটু ভালো শোনা যায়। হুম। এনিওয়ে, আমরা নেক্সট ক্লাসে এটা সমাধান করার চেষ্টা করবো আর কি। তো তাহলে আর কারো কথা না থাকলে আজকে আমরা এখানে শেষ করতে পারি। হুম, ঐশী? জি স্যার, আজকে আমরা শেষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা শেষ করতে পারি। আর এটা যদি স্যার রেকর্ড নেক্সট ক্লাসে শুরুতে স্যার আজকের ক্লাসটা নিয়ে একটু আলোচনা করেন, কারণ স্যার জি আজকের জি, ক্লাসটা খুব বেশি একটা ক্যাচ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আজকের ক্লাসের বিষয়টাকে একটা মানে রিভিউ করবো আর কি। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে পরে। ভালো থাকো। জি, আদাব।